আগের দুটি পর্বে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ঔরঙ্গাবাদ এবং অজন্তার গুহাচিত্র। হাজার বছরের পুরনো বৌদ্ধ মন্দিরের শিল্পকলা কতটা সুন্দর তা তোমরা দেখেছ। সেই ভিডিও দুটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ঘড়িতে কটা বাজে? এখন বাজে 9:30 মতন। আর এখন আমরা কিন্তু আজকে বেরোচ্ছি ইলোরা কেভ দেখতে। কিন্তু মোটামুটি হয়তো রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, খুব একটা বুঝতে পারিনি। আজকে তো হ্যাঁ মানে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ মানে আমরা কিন্তু বৃষ্টির কথা ভেবে কিন্তু এটা মাথায় আনছি না কি করে ঘুরবো। আর আমরা আগেই বলেছি তার সরঞ্জাম আমাদের সাথে আছে, শুধু ঘোড়াটা নিয়ে কথা। তো ভালো হবে। অ্যাকচুয়ালি কালকে যে চড়া রোদটা ছিল সেটা পাবো না। এখান থেকে ইলোরা পৌঁছতে লাগবে মোটামুটি 45 মিনিট। আর ফেরার সময় কিন্তু আমরা বিবি কা মাকবারা দেখেও ফিরবো, কারণ মানে বেশি দূর নয় এখানে। তো মানে টোটাল আর কি আমাদের আসা যাওয়া সবকিছু মিলিয়ে নিয়েছে 2000 টাকা। মোটামুটি ঠিক আছে, গাড়িটা কিন্তু বেশ ভালো দিয়েছে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, ঔরঙ্গাবাদে কিন্তু খেয়াল রাখবেন দুটো জিনিস খুবই ফেমাস। একটা হচ্ছে পাইঠানি সিল্ক বা পাইঠানি সিল্কের শাড়ি, এটা নিয়ে হয়তো আপনারা অলরেডি জানবেন। কিন্তু দ্বিতীয় জিনিস একটা জানতে পারলাম এখন, আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছেন সলমান ভাই, উনি বললেন হিমরু সিল্ক, এটাও কিন্তু এক ধরনের একটা সিল্ক। আর এটার কিন্তু অনেক ধরনের বেডশিট এবং শাড়ি পাওয়া যায়। এগুলো পাওয়া যায় কিন্তু ইলোরা মন্দির চত্বরেই নাকি ওদের কারখানা আছে, ওখানে উইভ করে এখানে বানানো হয়। আমাদের কাছে যদি সময় থাকে আমরা কিন্তু ওই জায়গাটা এক্সপ্লোর করব। মেয়েদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো খবর পাওয়া গেল, তাই না বলো? কি এই যে দুটো সিল্কের নাম জানতে পারলাম। না না, সিল্কের নাম জানতে পারলে পাওয়া যায় সেগুলো তো জানা গেলই, মানে যে জিনিসগুলো আছে মানে নিতে হবে। না না, আমি তো একবারও বলিনি নিতে হবে। আমি শুধু বলেছি, আমি শুধু বলেছি ভালো খবর। হ্যাঁ, আমিও তো বলছি ভালো খবর, নিশ্চয়ই খুব ভালো খবর। তা আমরা যদি ভিজিট করি, হ্যাঁ ভিজিট করলে, এমন রাস্তাটার এখানটা অবস্থা, যদি আমরা ভিজিট করি, যদি দেখি ঠিকঠাক, তাহলেও ভালো। হ্যাঁ মানে ভিজিট করে দেখা তো যেতেই, সেটা যে মানে দেখা হবে মানে যে কেনা হবে এরকম তো ব্যাপার একদম না। আজকে মোটামুটি মনে হচ্ছে সারাদিনই আকাশের মুখটা ভার থাকবে, কারণ এমনিতেও এবছর বৃষ্টি অনেকটা কম হয়েছে। আর আজকাল পরশু 3 দিনই এখানে বৃষ্টি দেখাচ্ছে। রাস্তা এমনি মোটামুটি ভালো, তবে এক এক জায়গায় বেশ ভালোই খানাখন্দ রয়েছে। আর দেখা যাক কতটা আমরা ছাতা মাথায় দিয়ে ঘুরতে পারি। এই একটু আগে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, মানে পুরো সবুজ মাঠের মতো, আর দূরে পাহাড়গুলোর মাথায় মেঘ জমা হয়েছে। গাড়িতে যেতে যেতে ভাবলাম এখানটা না নামলে সত্যি মিস করে যেতাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা, সত্যিই দারুণ। আজকে কিন্তু আমাদের সাথে আছে সলমান ভাই, উনি আজকে আমাদের ইলোরা নিয়ে যাচ্ছে। আরও আরেকটা জায়গা আছে বিবি কা মাকবারা, ওটাও ঘুরিয়ে আনবেন। তো ওনার গাড়িতেই আজকে আমরা যাচ্ছি। খুব ভালো মানুষ। আমরা বললাম যে দাদা একটুখানি গাড়িটা থামাতে, এত সুন্দর জায়গা, তো ভালো। তো চলো, আজকে বেশ এই রাস্তাটা, বেশ পাহাড়টা না আরো বেশি কেন ভালো লাগছে, আজকে মেঘগুলো একদম পাহাড়ের মাথায় জড়ো হয়ে আছে, এটার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য। আর চারিদিকে তো অবভিয়াসলি বৃষ্টি হয়ে সবুজ হয়ে রয়েছে, ওই জন্য আরো অনেকটা বেশি ভালো লাগছে।
এখান থেকে দৌলতাবাদ ফোর্টের শুধু ভিউটা দেখো, এত সুন্দর আসছে। হয়তো রোদ থাকলে আরেকটু ক্লিয়ার আসতো, যেহেতু অনেকটা ওপরে। তো টিকিট কাউন্টারের যা অবস্থা, এক কটা কাউন্টার খোলা আছে বুঝতেই পারা যাচ্ছে না এখান থেকে, সব এক জায়গায় গিয়ে জমা হয়েছে। তো কিউআর কোড রয়েছে, আমরা অনলাইনে করার চেষ্টা করছি, দেখা যাক হয় কিনা এখান থেকে। টিকিট কাউন্টারে কিন্তু প্রচন্ড ভিড়, কিন্তু তাতে ঘাবড়ে যাবার কিছু নেই। বেস্ট ব্যাপার হচ্ছে কিন্তু অনলাইন টিকিট হয়ে যাবে। ওই যে স্ক্যানার কিন্তু আছে, ঠিক আছে, ইউপিআই বেসিসে যেরকম হয়, অন্যান্য সমস্ত মনুমেন্টসও এই ব্যাপারটা রয়ে গেছে এখন আজকের দিনে। তো সেখান থেকে আপনারা কিন্তু স্ক্যান করে পেটিএম বা অন্য কোনো ইউপিআই আইডি দিয়ে দিব্যি হয়ে যাচ্ছে কিন্তু টিকিট। আর টিকিটের ভ্যালু কিন্তু এখানে একটু আলাদা। আপনি যদি অনলাইন করেন তাহলে কিন্তু 35 টাকা করে পার পারসন পার ইন্ডিয়া, ঠিক আছে। তো আমাদের এখানে পড়লো 70 টাকা। আর যদি এখানে টিকিট কাউন্টারে দেন তাহলে কিন্তু 40 টাকা করে পড়ছে, 80 টাকা হবে। আর ফরেনারদের জন্য হচ্ছে 600 টাকা। আর আলাদা করে কিন্তু ভিডিও ক্যামেরার জন্য কোনো চার্জেস নেয়নি, কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, সেটা এখানে কিন্তু নিষেধ করা আছে। বাকি এমনি নর্মাল ক্যামেরা, ফোন যা আছে সেগুলো দিয়ে ভিডিও করা যাবে, সেটার কোনো আলাদা চার্জ নেওয়া হচ্ছে না। আর এখন ঘড়িতে মোটামুটি অলমোস্ট 11টা বাজছে। আমরা এবার দেখার জন্য আমাদের ইলোরাকে স্টার্ট করছি। ইলোরার গুহা মন্দিরগুলি 3টি ধর্মের প্রতীক: হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির এবং জৈন মন্দির। প্রত্যেকটি গুহা মন্দির তাদের নিজস্ব ধর্মের দেবদেবীর মাধ্যমে স্থাপত্য শৈলীগুলোকে তুলে ধরেছে। দুদিকে কিন্তু ডিভাইড হয়ে গেছে যতটা বোঝা যাচ্ছে। এন্ট্রি পয়েন্টের পরে বাঁদিকে গেলে কিন্তু কেভ 17 থেকে 34 আছে, আর বাকি কেভগুলো আছে ডান দিকে, মানে 1 থেকে 16। আর এন্ট্রি পয়েন্টটা কিন্তু গেট মানে কেভ নাম্বার 16 দিয়ে শুরু হচ্ছে আর কি। তো আমরা সেই দিকটা আগে দেখবো, তারপর বাঁ দিকটা দেখবো। আর খুব সুন্দর করে ম্যাপ ট্যাপ দিয়ে বোঝানো আছে, অতএব কোনো কিছু অসুবিধা হবে না। চলো, প্রচন্ড ভিড় হয়েছে, তার মধ্যে দিয়ে ভিডিও করব, তোমাদেরকেও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। আচ্ছা, কলকাতায় প্রচুর থিম বেস প্যান্ডেল হয়, তো সেরকমই এই ঔরঙ্গাবাদে মানে ইলোরা কেভের সামনে দাঁড়িয়েও আমাদের মনে হচ্ছে সেরকমই একটা কোনো জায়গায় মনে আমরা এসে পড়ি। এত ভিড়, বাপরে বাপ, লোকের মানে এত ভিড়। এই উইকেন্ডটা যে মানে কিভাবে সদ্ব্যবহার করেছে, মানে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা অন। অবস্থা দেখো, গিজগিজ করছে লোক কৈলাস টেম্পলের ভেতরে। ওই দিকে মাথায় আছে আরো কিছু। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে ঘুরতে, তবে এবারে ছাতাটা খুলতে হলো একটু। তো এই যে কৈলাস টেম্পলের 16 নম্বর কেভ, এটা কিন্তু মেন টেম্পল বলতে পারেন এখানে, যেটা আমরা কৈলাস টেম্পল বলে জানি আর কি। তো এটা কিন্তু তৈরি হয়েছিল 735 থেকে 773 দশকের মাঝামাঝি আর কি। তো এটা শুরু করেছিলেন রাজা দন্তি দুর্গা এবং এটা শেষ করেছিলেন রাজা কৃষ্ণা ওয়ান। এরা কিন্তু দুজনেই ছিলেন রাষ্ট্রকূটা ডাইনেস্টির 2 রাজা। রেনু রেনা রেনা না রেনু রেনু dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da যখন আপনি ভাববেন যে এই জায়গাটা আর কিছু না, একটা শুধুমাত্র একটা ধ্বংসস্তূপ, আর কিছু না, কিন্তু তারপরেও যখন আপনি এই জিনিসটাকে, এই জায়গাটাকে ঘুরে দেখবেন,
প্রত্যেকটা স্কাল্পচার নিজের থেকে এক্সপিরিয়েন্স করবেন, অভিজ্ঞতা করবেন, তখন বুঝবেন যে এটা কতটা সুন্দর। মানে হিন্দু স্কাল্পচার হিসেবে এর থেকে সুন্দর নিদর্শন আমার তো মনে হয় না আমি দেখেছি। অপূর্ব সুন্দর, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আর প্রত্যেকটা স্কাল্পচার, মানে আপনি যখন এটা ভাববেন যে এটা একটা পাথর দিয়ে কেটে করা হয়েছে, আপনি ততটাই অবাক হয়ে যাবেন। মানে আমাদের সত্যি বলছি বলার ভাষা নেই, এত সুন্দর। Sare gama mama gare gama padani sani dani da dani da sani dani sani gare sani re sani dani sani da mama gare sani re sari dum da na da dim dum da na dim dum da na dim dum da na কয়েকটি জায়গায় কিন্তু লক্ষ্য করবেন যে তখনকার দিনের যে ন্যাচারাল পেইন্ট সেটা কিন্তু অবশিষ্ট থেকে গেছে। এবার একবার ভেবে দেখুন এই ন্যাচারাল পেইন্ট সমেত এই পুরো জায়গাটা কতটা সুন্দর ছিল। এই ধ্বংসাবশেষ যদি এতটা সুন্দর হতে পারে, তাহলে যখন এই জিনিসটি পুরোপুরি অবশিষ্ট ছিল তখন কতটা সুন্দর হতে পারে। এই মন্দিরটি হলো মনোলিথিক স্ট্রাকচার, অর্থাৎ একটি মাত্র পাথর থেকে কেটে তৈরি করা হয়েছিল। মন্দিরটি তৈরির সময় আনুমানিক 2 লক্ষ টনেরও বেশি পাথর বেরিয়েছিল। সেগুলিকে কোথায় ফেলা হয়েছিল তা আজও অজানা। এই মন্দিরে মূলত শিব, পার্বতী ও বিষ্ণুর নরসিংহ অবতার রূপ দেখতে পাওয়া যায়। এই যে আমার পেছনে কিন্তু এইটা হচ্ছে মূল মন্দির। এবার মূল মন্দিরকে পুরো ঘিরে এরকম হলের মতন পুরো, আর এই হলটার ভেতরেও কিন্তু অনেক কারুকার্য আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কৈলাস টেম্পল হচ্ছে 16 নম্বর কেভ, আর ঠিক এর পাশ থেকেই 1 থেকে 15 নম্বর কেভ কিন্তু এই রাস্তায়, মানে ডান দিকে। আচ্ছা, এবার আমরা 15 নম্বর কেভের দিকে উঠছি। এটা একটুখানি ওপরে কেভটা। আচ্ছা, এটা হচ্ছে কেভ নাম্বার 15। এটা কিন্তু শিব আর বিষ্ণুর মন্দির আছে বা মন্দির ছিল এক সময়, সেটাই বলছেন। কারুকার্যগুলো আছে মোটামুটি, তবে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, অন্য অনেকগুলো কেভ এখনো আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, খেয়াল রাখবেন বর্ষাকাল তো, বর্ষাকালে এলে না একটু ঠিকঠাক জুতো পরে আসবেন, চারিদিকে বেশ স্লিপারি হয়ে আছে, জল জমছে আর কি। এই 15 নম্বর কেভ থেকে বেরিয়ে যখন আমরা নিচের দিকে নামছিলাম, দূরে শুধু ভিউটা একবার দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সবুজ গাছপালা। উফ, কেভ 11 আর 12 হলো মনাস্ট্রি। তার মধ্যে এই 12 নম্বর গুহাটি অনেকটাই বড়। এটিকে বলা হতো 3 তাল, অর্থাৎ 3টে তলা। এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করতেন, তাই এখানে খুব একটা ভাস্কর্য চোখে পড়ল না। এই 10 নম্বর গুহাটি হল ইলোরার একমাত্র চৈত্যগৃহ বা প্রার্থনার হল। এটিকে বিশ্বকর্মা কেভ বলা হয়, যা তৈরি হয়েছিল 7ম শতকে।
আচ্ছা, এইখানটায় হচ্ছে কেভ নাম্বার 1 থেকে 6, মানে এন্ট্রি পয়েন্টটা কিন্তু সেম এই একটাই, দিয়ে এবার ভেতর থেকে ছড়িয়ে বিভিন্ন কেভগুলো পুরো এরকম ভাবে একদম রাউন্ড দিয়ে ওইদিকে চলে গেছে। আর এইদিকে একটা ওপর থেকে ঝর্ণার মতনই আর কি জল পড়ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কেভ নাম্বার 6 ওপরটায়। এই 5 নম্বর গুহাটি দুটি কাজে ব্যবহৃত হতো। প্রথমত এটি প্রার্থনার জন্য, আর দ্বিতীয়ত খাওয়া দাওয়ার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কেভ নাম্বার 2 এর সামনে। আমরা এখন কেভ নাম্বার 2 এর ভেতরে রয়েছি। এখানে টোটাল রাউন্ড দিয়ে কিন্তু 12টা পিলার আছে, এবং 12টা পিলারের যে কাজগুলো এত সূক্ষ্ম আর সুন্দর, সত্যি অসাধারণ। এখানে বুদ্ধ মূর্তিটি একটি বড় সিংহাসনের ওপর রয়েছে, যা দেখে আন্দাজ করা যায় বুদ্ধের রাজপুত্র থাকাকালীন সময়টিকে তুলে ধরা হয়েছে। কেভের এদিকটা মানে ইলোরা কেভের চত্বরটায় কিন্তু 1 থেকে 15 দিকে যে রাস্তাটা গেছে আর কি, হ্যাঁ সেটার এখানটায় কিন্তু শুরুতেই কিন্তু এখানে একটা টয়লেট আছে, আর এখানে ওই ক্যান্টিন মতন আছে ছোট। তো বাথরুমেরও কোনো অসুবিধা নেই, খাবার দাবার জায়গারও কোনো অসুবিধা নেই, আরামসে রেস্ট নিয়ে ঘোরা যাবে। দুজনে দুটো একটু নিয়ে নিয়েছি, মাঝখানে একটু রিফুয়েল করতে হবে। বাটারস্কচ ফ্লেভারের আচ্ছা, এই পয়েন্টটায় এসে আমরা যেটা দেখছি দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এই রাস্তাটা যেটা ওপরের দিকে যাচ্ছে সেখানে হচ্ছে 17 নম্বর কেভ থেকে 29 নম্বর কেভের দিকে যাওয়ার, আর এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেটা হচ্ছে 29 থেকে 34। তো আগে আমরা 29 থেকে 34 এটাই করব। তবে এখানে যেটা একটু সুবিধে রয়েছে, ওই ব্যাটারির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো, ভেহিকেলগুলো কিন্তু হ্যাঁ, তবে একটু লাইন হয়েছে, সেটা টিকিট কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তারপরে গাড়ি আসছে। পায়ের জোর যতক্ষণ আছে আমরা হেঁটে যাবো আজকে। আর এই জায়গাটা কিন্তু কি সুন্দর না? হ্যাঁ বেশ, বন বন মানে দাঁড়াও সামনে থেকে দেখাই।
রাস্তায় আস্তে আস্তে প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে আমাদের চমক দিচ্ছে। আপনারা কিন্তু এদিকে এসে প্রথমেই গুহা পাবেন না। আচ্ছা কেন সেটা এবার বলে দিচ্ছি। তখন আমরা বললাম যে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, কোন দিকে কোন কেভ। এবার এই জায়গাটাতে এসেও হচ্ছে সেম জিনিসটা হয়েছে। কেন কি দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই ওপরের দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে 28 থেকে 29, আর এই দিকটায় যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে 30 থেকে 34। এবার যার যেদিকে মনে হবে সে সেদিকে যাবে। তো আমরা কি আপাতত এদিকেই যাব নাকি, 30 থেকে 34। চলো। 30 থেকে 34 কেভ নাম্বার যেতে বাবা অনেকটা রাস্তা। যাই হোক, আমরা হাল ছাড়িনি, যাচ্ছি এখন হেঁটে হেঁটে, দেখি কখন পৌঁছানো যায়। অ্যাকচুয়ালি ওয়েদারটা বেশ ভালো তো, মানে হ্যাঁ ওই একটা কারণেই হাঁটতে পারছি। রোদ নেই একদমই, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, হাঁটাটা যাচ্ছে। তবে রাস্তাগুলো না সবই পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে, তো উঁচু নিচু তো আছেই, তো সেই জন্যেই মানে একদম সমতলের রাস্তা তো নয়। আর ডিস্টেন্সগুলো কিন্তু অনেকটা, এই দিকের 1 থেকে 16টাও মানে কেভসগুলো মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু এদিকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে। হ্যাঁ দেখাও, হ্যাঁ এইগুলো হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে। ভালোই লাগছে, দুদিকে বেশ সবুজ ঘন জঙ্গল, আর তার পাশ থেকে মানে মাঝখান থেকে পিচের রাস্তা চলে গেছে। আমি ইন্দ্রকে বলছিলাম রাত্রেবেলা কিরকম ব্যাপারটা হবে, এসে একবার দেখতে হবে, ব্রহ্মদৈত্য থাকবে নাকি। চলো, মনে হচ্ছে একটা কিছু দেখতে পেয়েছি। কেভ কি আছে দেখি। এই যে বলছিলাম যে কিছু একটা দেখতে পেয়েছি, ওই যে দূরে দেখা যাচ্ছে। কত নম্বর কেভ ওটা জানি না। হ্যাঁ, কারণ এই দিকে না, এই যে এখানে দেখা যাচ্ছে রাস্তাটা, ওটা হচ্ছে 29 নম্বর কেভের দিকে যাচ্ছে। আর আমরা এখন এই রাস্তাটাই নিলাম, আগে এটা কভার করি। আচ্ছা, একটা ব্যাপার জানিয়ে রাখি, এই যে ইলোরা কেভ, এই ইলোরা কেভের চত্বরে কিন্তু টোটাল 100টা মতন কেভ আছে, কিন্তু সবকটা কিন্তু অ্যাক্সেসিবল নয় এখন, মানে ওপেন টু দ্য পাবলিক কিন্তু 34টা কেভই আছে। তার মধ্যে 17টা হচ্ছে হিন্দু কেভ, 12টা হচ্ছে বুদ্ধিস্ট কেভ, আর 5টা হচ্ছে জৈন কেভ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এই কেভ চত্বরটা হচ্ছে কিন্তু কেভ নাম্বার 30 থেকে 34 অবধি। আগেই আমরা বলেছি যে 30 থেকে 34 অবধি যে কেভটা যেদিকে আছে সেই রাস্তাটা নিয়েছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এবার ভেতরটা একটু তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 31। বেসিক্যালি এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই, বাইরেটা এরকমই স্ট্রাকচার। আর এর পাশেই হচ্ছে 32। এই যে 32 নম্বর কেভটা, এটা কিন্তু মহাবীরের উদ্দেশ্যে, আর এটার কিছুটা অংশ কিন্তু নিচে বলা হতো ইন্দ্রসভা। আর এই যে পুরো কেভটা দেখছেন আপনারা, এটা কিন্তু ডাবল স্টোরির একটা কেভ। আর 11টা কেভ বাকি আছে, মোটামুটি করে ফেলেছি সব। দেখা যাক, ক্লান্তি হচ্ছে ঠিকই,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনের মধ্যে আনন্দটা হচ্ছে এই স্মৃতিগুলো নিয়ে যে ফিরতে পারবো, এটাই মানে প্রাপ্তি সব থেকে বড়। তবে ওয়েদারটা খুব ভালো আছে আর একদম পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, তাই হাঁটতে কিন্তু অসুবিধে হচ্ছে না। এই 29 নম্বর গুহাটি সবথেকে বড়, যা চওড়ায় 46 মিটার এবং উচ্চতায় 5.5 মিটার। গুহার বাইরে পাহারারত সিংহকে লক্ষ্য করা যায়, যা সব হিন্দু মন্দিরেই দেখা যায়। গুহার ভিতরের প্রত্যেকটি স্থাপত্য ভাস্কর্য দেখার মতো। অষ্টবাহুযুক্ত শিবের রুদ্রমূর্তি দেখতে পাওয়া যায়। ভেতরের হলগুলো ক্রসের আকারে তৈরি করা হয়েছে। আমরা এসেছি লাস্ট সেট অফ কেভস, সেগুলো কভার করতে। 28-29 তো হয়ে গেছে, মানে এবার 17 থেকে 28 যে লাস্ট সেট, এগুলো সবকটাই হিন্দু কেভস। আর শেষ অবধি মানে আমাদের মনে হলো যে ঠিক আছে কভার করেই যাই, যদিও মানে দুজনেই প্রচণ্ড রকমের ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আবার কবে আসবো তা তো জানি না। অ্যাকচুয়ালি আমরা একটু চেষ্টা করছিলাম ই ভেহিকেলে আসার, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, এত ই ভেহিকেলের জন্য সবাই মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে লাইন দিতে গিয়ে দেখছি অনেকটা সময় চলে যাচ্ছে। আর ভাবলাম ঠিক আছে, সবটাই যখন হেঁটে করলাম আর এইটুকু কি পারবো না, নিশ্চয়ই পারবো। চলো লাস্ট কটা কেভ আছে দেখে আজকের মতন ইলোরা জার্নি শেষ করব। এই হলো 17 নম্বর কেভ। 17 নম্বর কেভে ঢুকতেই প্রথম এদিকে বাঁদিকে হচ্ছে গণেশের একটা মূর্তি দেখা যাচ্ছে, পাহাড় কেটেই করা। আর আমাদের এই ডান দিকটায় হচ্ছে দুর্গার। 22 নম্বর গুহায় নন্দীকে এখানে ঢাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। আর এর ভেতরে শিবলিঙ্গটিকে স্থানীয় লোকেরা নীলকণ্ঠ রূপে পুজো করেন। তো আমরা এসছি হিরণ্য রিসোর্ট বলে একটা রিসোর্ট, রেস্টুরেন্ট কাম বার সব রকম একসাথেই আছে।
তো এটার আমরা খোঁজ পেয়েছিলাম অনলাইনে, তো সেখানেই এখন এসছি একটু কিছু স্ন্যাক্স খাবো, কারণ আমরা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর তো আর ঘুরতে ঘুরতে আমাদের আর মানে খিদেও পাইনি, কিন্তু এখন এই মুহূর্তে এত খিদে পেয়েছে আমাদের হোটেল অবধি যাওয়ারও ক্ষমতা নেই, এখন আমাদের কিছুটা খেতে হবে, কিছু একটা তো খেতেই হবে। এই যে প্রথমে আমরা নিলাম ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এই যে আর নিয়েছি চিকেন ক্রিসপি ফ্রাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। তো সব মিলিয়ে সারাটা দিন আমাদের ভীষণ ভীষণ ভালো কাটলো, খুব ভালো ঘুরেছি। সব থেকে বড়ো কথা আজকে ওয়েদারটা ভীষণ যেহেতু ভালো ছিল, তো ওই জন্য খুব একটা আমাদের কষ্ট হয়নি। তো অনেক দিনের ইচ্ছে ছিল অজন্তা ইলোরা ঘুরবো, ফাইনালি সেটা আমাদের ঘোরা হয়েছে। আর কালকের ভিডিও যারা দেখেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর আজকের ভিডিও ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায়।